যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই, যদি সে নিজেই এসে থাকে, যদি তার এত কাল পরে মনে হয় দেরি হোক, যায়নি সময়। কবি নরেশ গুহ যতই বলুক দেরি হোক যায়নি সময়, তবে বাস্তবতা হলো সময় চলে গেছে। আবেগে লেখা 2 লাইন চিঠির দিন অনেক আগেই ফুরিয়েছে। আমরা অনেক দূর এগিয়ে এসেছি চিঠির যুগ ফেলে ইলেকট্রনিক্স বার্তার যুগে। এখন আর দিনের পর দিন, মাসের পর মাস প্রিয় মানুষের গন্ধ মাখা গোটা গোটা অক্ষরে লেখা চিঠির জন্য কেউ অপেক্ষার প্রহর গুনে না। এখন সেকেন্ডের ব্যবধানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে টুংটাং আওয়াজ তুলে খুদে বার্তা পৌঁছে যায়। তবে সে বার্তায় আর চিঠির মতো ভুল বানানের কাটাকুটি, শব্দের উপর হাত বুলিয়ে চিঠির দাতাকে স্পর্শ করার অনুভূতি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। তো আজ সকালের নাস্তায় চিনি গুঁড়া চাল দিয়ে আমি একটু জাউ ভাত রান্না করব। বাসায় গরুর দুধ ছিল না, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করছি। তো পানির মধ্যে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়েছিলাম। এরপর যখন দুধটা ফুটে উঠেছে সে পর্যায়ে আমি চিনি গুঁড়া চাল দিয়েছি। চাইলে এটা কিন্তু আতপ চাল দিয়েও রান্না করা যায়, আবার শুধুমাত্র পানি দিয়েও রান্না করা যায়। তো দুধ দিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি দুধ দিয়েছি। এরপর আমি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিছু আম কেটে নিয়েছি। মাইমুনার যেহেতু মর্নিং ক্লাস, তাই ওকে আর টিফিন দিতে হয় না। গরমের কারণে সাউদা ফাতেমারও কিন্তু আবারও মর্নিং ক্লাস শুরু হয়েছে, যার কারণে 15 মিনিটের একটা শর্ট ব্রেক দেওয়া হয় আর সেখানে হালকা টিফিন দিতে বলা হয়, যার কারণে আমি আম কেটে দিয়েছি। এরপর আমি কিন্তু ওদেরকে স্কুলে রেখে এখন বাসায় চলে যাচ্ছি। আমি কিন্তু জাউ ভাতটা রাইস কুকারে বসিয়ে রেখে তারপর ওদেরকে স্কুলে দিতে গিয়েছিলাম, আর বাসায় এসে দেখি রান্নাটা হয়ে গিয়েছে। তো নামানোর আগে এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর আরো 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব। রান্নাটা আমি যেহেতু রাইস কুকারে বসিয়েছিলাম তাই কোনো টেনশন ছিল না। তাছাড়া মাইমুনার বাবা বাসায় ছিল। বাড়ি থেকে কিছু আম আর কাঁঠাল আনা হয়েছিল। তো এই কাঁঠালটা পেকে গিয়েছে। গতকাল রাতে কিছু খাওয়া হয়েছিল আর এখন কিছু তুলে নিব জাউ ভাতের সঙ্গে খাওয়ার জন্য। জাউ ভাতের সঙ্গে কাঁঠাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা যেহেতু বাড়ির কাঁঠাল তাই খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা সকালে হালকা নাস্তা করে স্কুলে গিয়েছে। তো ওরাও কিন্তু বাসায় এসে জাউ ভাত আর কাঁঠাল খাবে। ওরাও এটা খেতে অনেক পছন্দ করে। গত কয়েকদিন থেকে আমি কিন্তু একটানা ক্লিনিং এর কাজ করছি, যার কারণে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। তো ভিডিওর শুরুটা করেছিলাম একটু চাটা খেয়ে গলাটা ফ্রেশ করে, তারপর চেষ্টা করেছিলাম সুন্দর করে ভয়েস দিতে। তবে সেটা আর সম্ভব হয়নি, কারণ কিছুক্ষণ ভয়েস দেওয়ার পরই কয়েকটা হাসি আসে। এরপরেই কিন্তু কণ্ঠটা ভেঙে গিয়েছে, পাশাপাশি একটু শ্বাসকষ্টও হচ্ছে, যার কারণে কিন্তু ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছে। আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে, তাই অতিরিক্ত ঠান্ডা বা গরমে আমি কিন্তু অসুস্থ হয়ে যাই। তাছাড়া আমি যদি অনেক বেশি পানির কাজ করি বা ধুলাবালুর কাজ করি তাতেও কিন্তু অসুস্থ হয়ে যাই। হাতের লেখাটি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন এটা কার লেখা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ইসমাইল ঈদ সুরভি চ্যানেলের সুরভি আপুর লেখা। আপুর কাছে আমার কিছু নিমকি আর চানাচুর অর্ডার করা ছিল। এটা আমি গতকালকে হাতে পেয়েছিলাম, তবে ওপেন করি নাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। পার্সেলটা নিয়ে আমি যখন বাসায় আসি তখন সাউদা দেখে বলে, আম্মু এটার মধ্যে কি আছে? তারপরে বলে সুরভি আন্টি যে নিমকি আর চানাচুর পাঠিয়েছে সেটা। কারণ ও সুরভি আপুর ভিডিওটা দেখেছিল আর তখন তো আপু বলেছিলেন আমার কথা, যার কারণে ও বুঝতে পেরেছিল। এগুলো আপনাদের কাছে শুধুমাত্র নিমকি আর চানাচুর মনে হলেও আমার কাছে কিন্তু এগুলা অন্য কিছু। এগুলোতে আছে আমার প্রাণ প্রিয় সুরভি আপুর ভালোবাসা, আমার শ্রদ্ধেয় আন্টির পরম মমতা আর যত্ন।
এছাড়াও ওই পরিবারের প্রত্যেকটা কাজ অসম্পূর্ণ থেকে যায় যার হাতের ছোঁয়া না পেলে। তিনি হচ্ছেন আমার ক্রাশ, আপনাদের সকলের প্রিয় সিজদা বুড়িমা। নিমকিগুলা এতই মজার ছিল যে আমি কিন্তু রিফিল করতে করতে বেশ অনেকগুলা খেয়ে নিয়েছি, কারণ লোভ সামলাতে পারছিলাম না। চানাচুরগুলাও কিন্তু অনেক মজার। আমি এর আগেও একবার আপুর কাছ থেকে নিমকি আর চানাচুর নিয়েছিলাম, তবে তখন কিন্তু আমি নানান সমস্যার মধ্যে ছিলাম, তাই যে আশা নিয়ে আমি এগুলা অর্ডার করেছিলাম সেটা কিন্তু আর করতে পারি নাই। তবে বাচ্চারা খেয়েছিল, অনেক মজা পেয়েছিল। ওই সময়ে আমি যে বাচ্চাদেরকে একটু নাস্তা রেডি করে দিব সেটার সময়ও ছিল না, মানসিকতাও ছিল না। আর এগুলা যেহেতু বাসার তৈরি ছিল, তাই আমি ওদের টিফিনে বলেন আর বিকেলের নাস্তায় বলেন নিশ্চিন্তে মনে দিয়েছিলাম। আর এভাবেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। নরমাল ফ্রিজে যে জিনিসগুলো রাখা ছিল আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি। একদম সকাল 6টায় আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম। আজ 2টা ফ্রিজই পরিষ্কার করব। ফ্রিজের ভেতরে যে বরফ ছিল সেটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করার আগে আমি একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি বেকিং সোডা, হোয়াইট ভিনেগার আর ভিম লিকুইড। এই ক্লিনজারটা দিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। একটা স্ক্রাবে আমি ক্লিনজারটা লাগিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি প্রথমে ফ্রিজটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। এরপরে একটা টাওয়াল দিয়ে আমি খুব ভালোভাবে মুছে নিব। বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরেই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করা শুরু করেছিলাম। আসলে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার কারণে আমাকে কিন্তু বারবার বাইরে যেতে হয়, যার কারণে আমি কোনো কাজ একটানা করতে পারি না। আর একটানা কাজ না করলে কিন্তু ওই কাজটা খুব বেশি দ্রুত করাও সম্ভব হয় না। আর বারবার যখন বাইরে যেতে হয় তখন কিন্তু অনেকটা সময় চলে যায় রেডি হওয়া, তারপরে বাইরে যাওয়া। এটা একটা বিরক্তও লাগে, তারপরেও তো কিছু করার নাই, করতে তো হবেই। ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরে আমি আবার 2টা ফ্রিজ একসঙ্গে পরিষ্কার করেছি, যার কারণে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। আমি 11টায় পরিষ্কার করা শুরু করেছিলাম, আর এটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু 2টা বেজে গিয়েছিল। ফ্রিজ পরিষ্কার করার পরে এটা কিন্তু শুকাতে হয়, তাছাড়া সঙ্গে সঙ্গে তো আর ইলেকট্রিক সংযোগ দেওয়া যায় না। তো ইলেকট্রিক সংযোগ দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, এরপরেই কিন্তু আবারও জিনিসগুলা রাখতে হয়। তো এভাবে করতেই কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছিল, যার কারণে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাটাও করতে পারি নাই। তো পাকা আম ছিল বাসায়, সেটাই ছিল আমার একমাত্র ভরসা। আম আর দুধ দিয়ে ভাত খেতে আমার 3 প্রিন্সেস অনেক পছন্দ করে। তাছাড়া গত দিনের একটু সবজিও ছিল। তো এগুলা দিয়েই আমি কিন্তু কোনো রকমে চালিয়েছিলাম। ফ্রিজটা পরিষ্কার করার পরে আমি কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে জিনিসগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখছি। আমি সব সময় ফ্রিজে ম্যাট ব্যবহার করতে পছন্দ করি। এতে করে কিন্তু ফ্রিজটা দেখতেও সুন্দর লাগে আর ময়লাও খুবই কম হয়। ফ্রিজ পরিষ্কার করার আগেই তো চিন্তা থাকে যে আমি ফ্রিজ পরিষ্কার করব, যার কারণে আমি এমন কোনো বাজার করি না যেটা ফ্রিজে রাখতে হবে, বরং ফ্রিজে যেগুলো থাকে সেগুলা খেয়ে শেষ করার চেষ্টা করি। ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজে যত কম জিনিস থাকবে ততই কিন্তু পরিষ্কার করতে সুবিধা হয়। নর্মাল ফ্রিজের ডিপে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে নিয়ে এখন আবার এখানে রেখে দিয়েছি। একই ক্লিনজার দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজটাকেও অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। এরপর ফ্রিজটা শুকানোর পর আমি গ্লাস পেপার দিয়ে দিয়েছি। এভাবে গ্লাস পেপার বা অন্য যে কোনো কিছু দিয়ে রাখলে কি হয়, ফ্রিজের ভেতরে যে ময়লা পড়ে সেটা এই কাগজের উপরে পড়ে, আর এটা তুলে ধুয়ে ফেললেই কিন্তু ফ্রিজটা সুন্দর পরিষ্কার থাকে। এই ঝুড়ির ভেতরেও কিন্তু আমি গ্লাস পেপার দিয়ে দিয়েছি, কারণ এটা নিচে কিন্তু ছিদ্র আছে, তো এটাতে কিছু রাখলে আবার নিচে পড়তে পারে, তাই দিয়েছি। আমার ফ্রিজ কিন্তু খুবই কম ময়লা হয়, কারণ আমি সবকিছুই এভাবে বক্সে করে রাখি। ফ্রিজের এই অংশটা খালি রেখেছি, এখানে মাছ মাংস রাখা হবে। যেহেতু ফ্রিজ পরিষ্কার করব তাই ফ্রিজে কিন্তু কোনো রকম মাংস ছিল না। যেহেতু ফ্রিজ পরিষ্কার করব তাই বাজার না করে ফ্রিজে যেগুলা ছিল সেগুলাই খেয়ে শেষ করার চেষ্টা করছিলাম। তারপরেও কিন্তু কয়েক বক্স মাছ থেকে গিয়েছিল। ডিপ ফ্রিজে আমি শুধুমাত্র মাছ আর মাংসটাই বেশি রাখি, আর অন্যান্য খাবারের আইটেমগুলো আমি নর্মাল ফ্রিজে ডিপে রাখি। তাছাড়া যদি একটু বেশি পরিমাণে কোনো কিছু রাখতে হয় সেটা নর্মাল ফ্রিজের ডিপে যদি না রাখা যায় তাহলে সেটা আমি এই ডিপ ফ্রিজে রাখি। যেমন চালের গুঁড়ি, এরপর খেজুরের গুড়, এগুলা কিন্তু আমি এই ডিপ ফ্রিজেই রেখে দিয়েছি। এগুলা একটু বেশি পরিমাণে রাখা লাগে, বক্সগুলা একটু বড় হয়ে থাকে, তাই এটা কিন্তু নর্মাল ফ্রিজের ডিপে রাখা সম্ভব হয় না। তো আমার কিন্তু 2টা ফ্রিজই পরিষ্কার করা হয়ে গিয়েছে।
নামাজের রুমটা আমি আগেই ডিপ ক্লিন করে নিয়েছিলাম আর জায়নামাজগুলা ধুতে দিয়েছিলাম। তো জায়নামাজগুলা কিন্তু শুকিয়ে গিয়েছে, তাই এগুলাকে আবার জায়গা মতো পেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার জীবনে পাওয়া প্রথম চিঠি, আর এটা পেয়েছি আমার সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে। এটা আমাকে আমার মাইমুনা পাঠিয়েছে। তো চিঠিটা যখন আসে তখন আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করছিলাম, তখন আর দেখা হয় নাই। আমি পরে ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে দেখছিলাম। ওদের স্কুল থেকে চিঠি লিখতে বলা হয়েছিল। ও আমাকে লিখেছে, পাশাপাশি ওর দাদা দাদু আর নানা নানুকে পাঠিয়েছে। মানুষের জীবনযাত্রা এখন সহজ হয়ে গেলেও হারিয়ে যাচ্ছে চিঠি। আজকাল গ্রামগঞ্জে সব জায়গায় এসএমএস এর প্রভাবে চাপা পড়েছে চিঠির অধ্যায়। ডাকঘরগুলো শুধু সরকারি নথিপত্র পাঠানোর কাজেই ব্যবহৃত হচ্ছে। এছাড়া প্রিয়জনের কাছে পাঠানো কোনো ব্যক্তিগত চিঠি এখন আর মেলে না ডাক বিভাগে। আর এই অসময়ে মেয়ের কাছ থেকে পাওয়া এমন একটা চিঠি আমাকে যে কতখানি আনন্দিত করেছে, যেটা বলার ভাষা আমার জানা নাই। দোয়া করি মা, তুমি জীবনে অনেক বড় হও। তোমার হাতে লেখা এই চিঠি পেয়ে আমি বাকরুদ্ধ। অতীতের হারিয়ে যাওয়া এই জিনিসগুলো সবার কাছে আবারও নতুন রূপে তুলে ধরো। কিছু লাল চাল ছিল অনেক আগের, যেগুলা খাওয়া হচ্ছিল না। ভাত রান্না করলে খেতে খুব বেশি একটা ভালো লাগতো না, তাই আর কেউ খেতে চাইতো না। অল্প কিছু চাল ছিল যেগুলো আর খাওয়া হয়নি। বেশ অনেক দিন হয়ে যাওয়ায় চালগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে। সন্ধ্যার পরে আমি চালগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এরপর চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। পিঠার সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচের ভর্তা বানিয়ে নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি। তো পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।